নমস্কার। আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব জলবায়ুবিদ্যা আর এই যে বায়ুমণ্ডলে নানা রকম গোলমাল হয় সেই বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, নমস্কার। আমাদের কাছে কিছু টেক্সটবুকের অংশ আছে, উইকিপিডিয়ার কিছু তথ্য আর জলবায়ুবিদ্যা নিয়ে একটা ইন্টারেস্টিং মতামত প্রতিবেদনও আছে। হুম, আমাদের মূল লক্ষ্যটা আসলে আবহাওয়া আর জলবায়ুর মধ্যেকার যে সূক্ষ্ম পার্থক্যটা সেটা পরিষ্কার করা। যেটা আমরা প্রায় গুলিয়ে ফেলি। ঠিক তাই। আর জলবায়ুকে কোন কোন জিনিসগুলো বা ফ্যাক্টরগুলো নিয়ন্ত্রণ করে সেগুলো জানা, আর অবশ্যই বায়ুমণ্ডলে এই যে ঝড়ঝঞ্ঝা মানে গোলমালগুলো কেন হয় আর এর ফলাফল কি হতে পারে সে বিষয়ে একটা স্পষ্ট ধারণা তৈরি করা। বেশ জরুরি বিষয়। চলুন শুরু করা যাক। তাহলে প্রথমেই আসি ওই সাধারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নে, আবহাওয়া আর জলবায়ু কি বলুন তো মূল পার্থক্যটা? দেখুন, খুব সহজভাবে বললে আবহাওয়া হলো আজকের দিনের মতো বা হয়তো সামনের কয়েক ঘন্টার বা কয়েক দিনের আকাশের অবস্থা। যেমন আজ বেশ গরম বা বিকেলে হয়তো বৃষ্টি নামবে এই রকম। একদম। এটা খুব স্বল্প সময়ের ব্যাপার। আর জলবায়ু হলো ধরুন এই ঢাকা শহরেই গত ৩০ বছর ধরে গড়ে বর্ষাকালে কেমন বৃষ্টি হয় বা শীতে কেমন ঠান্ডা পড়ে, এই দীর্ঘ সময়ের গড় হিসাবটা। ও আচ্ছা, মানে অনেক বছরের ডেটা লাগে এর জন্য। হ্যাঁ, সাধারণত ২০-৩০ বছর বা তারও বেশি সময়ের আবহাওয়ার গড় অবস্থাকেই আমরা জলবায়ু বলি। শুধু তাপমাত্রা বা বৃষ্টি নয়, আর্দ্রতা, বায়ুচাপ, বাতাসের গতি সবকিছুরই একটা লম্বা সময়ের প্যাটার্ন। আর এই নিয়ে কি ক্লাইমেটোলজি বা জলবায়ুবিদ্যা? ঠিক ধরেছেন। জলবায়ুবিদ্যা এই দীর্ঘমেয়াদী গড় অবস্থা, তার পরিবর্তন, তার কারণ, এই সবকিছু নিয়ে গবেষণা করে। বেশ, তাহলে এবার আসি কোনো একটা জায়গার জলবায়ু কেমন হবে সেটা কিসের উপর নির্ভর করে। অনেকগুলো কারণের কথা তো দেখলাম সূত্রগুলোতে। হ্যাঁ, অনেকগুলো ফ্যাক্টর। যেমন ধরুন অক্ষাংশ, মানে নিরক্ষরেখা থেকে জায়গাটা কতটা দূরে। সেটার প্রভাব কিরকম? নিরক্ষরেখার কাছাকাছি সূর্যরশ্মি প্রায় সোজাসুজি পড়ে, তাই ওই অঞ্চলগুলো সাধারণত বেশ উষ্ণ হয়। আবার যত মেরুর দিকে যাবেন, রশ্মি ততটা তির্যকভাবে পড়ে, শক্তি ছড়িয়ে যায়, তাই ঠান্ডা বেশি। আচ্ছা, বোঝা গেল। আর উচ্চতা, পাহাড়ের ওপর ঠান্ডা বেশি লাগে এটা তো জানি। হ্যাঁ, উচ্চতা একটা বড় ফ্যাক্টর। সাধারণ নিয়ম হল প্রতি ১,০০০ মিটার উঁচুতে উঠলে তাপমাত্রা প্রায় ৬.৪ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। এটাকে বলে ল্যাপস রেট। ও, বেশ অনেকটা কমে। হ্যাঁ, এছাড়া সমুদ্র থেকে দূরত্বও খুব গুরুত্বপূর্ণ। সেটা কিভাবে? সমুদ্রের কাছাকাছি যে জায়গাগুলো, সেখানে জল আর স্থলের তাপমাত্রার আদান-প্রদানের কারণে চরম ভাবটা কম থাকে। মানে গরমে অসহ্য গরম বা শীতে কনকনে ঠান্ডা, এরকমটা কম হয়। এই যে আমরা বলি নাতিশীতোষ্ণ বা সমভাবাপন্ন জলবায়ু। ঠিক তাই, সমভাবাপন্ন জলবায়ু। আবার ধরুন বায়ুপ্রবাহ কোন দিক থেকে আসছে, বৃষ্টিপাত কেমন হয়, সমুদ্রে কোনো স্রোত আছে কিনা, আশেপাশে পাহাড় বা বনভূমি আছে কিনা, এই সব কিছুই কিন্তু জলবায়ুকে প্রভাবিত করে। এমনকি ভূমির ঢাল বা মাটির ধরনও। সত্যিই জটিল। আচ্ছা, এবার একটু বায়ুমণ্ডলীয় গোলযোগ বা অ্যাটমসফ্যারিক ডিস্টারবেন্সের দিকে যাই। সহজ কথা এটা কি? হঠাৎ ঝড় বৃষ্টি? হ্যাঁ, সহজভাবে বললে তাই। মানে বায়ুমণ্ডলীর যে একটা স্বাভাবিক শান্ত অবস্থা থাকার কথা, তার হঠাৎ এবং বেশ বড়সড় পরিবর্তন। যেমন ঝড়, ঘূর্ণিঝড়, বজ্রপাত, এগুলো সবই এর উদাহরণ। আর এর পেছনে কারণ কি? কেন হয় এগুলো? এর মূলে আছে কিন্তু ওই তাপ আর চাপের পার্থক্য। পৃথিবীর সব জায়গায় তো সূর্য সমানভাবে তাপ দেয় না। না। কোথাও গরম বেশি, কোথাও কম। হ্যাঁ, সেটা তো অক্ষাংশ আর উচ্চতা দিয়েই বুঝলাম। ঠিক। এই তাপমাত্রার পার্থক্যের কারণে বায়ুচাপেরও পার্থক্য হয়। গরম জায়গায় হাওয়া হালকা হয়ে উপরে ওঠে, সেখানে তৈরি হয় নিম্নচাপ। আর ঠান্ডা জায়গায় হাওয়া ভারী হয়ে নিচে নামে, সেখানে তৈরি হয় উচ্চচাপ। আর বাতাস সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে ছোটে। একদম। এটাই বাতাসের ধর্ম। কিন্তু বাতাসটা সোজা পথে ছোটে না, কারণ পৃথিবী তো ঘুরছে নিজের অক্ষের ওপর। হ্যাঁ, পৃথিবীর ঘূর্ণন। এই ঘূর্ণনের জন্য একটা বল তৈরি হয়, যাকে বলে কোরিওলিস প্রভাব বা কোরিওলিস এফেক্ট। এই বলের কারণে উত্তর গোলার্ধে বাতাস ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। ও, এই কারণেই কি ঘূর্ণিঝড়গুলো অমন ঘুরতে ঘুরতে এগোয়? মূলত তাই। এই কোরিওলিস প্রভাব বাতাসকে সোজাসুজি নিম্নচাপ কেন্দ্রের দিকে যেতে না দিয়ে ঘুরিয়ে দেয়, আর তাতেই ওই বিশাল ঘূর্ণি তৈরি হতে পারে। এই তাপচাপের পার্থক্য আর কোরিওলিস প্রভাব মিলেই কিন্তু তৈরি করে বিশাল সব বায়ুপ্রবাহ চক্র। যেমন? যেমন ধরুন হ্যাডলি সেল, ফেরেল সেল, পোলার সেল।
এগুলো অনেকটা অদৃশ্য কনভেয়ার বেল্টের মতো পৃথিবীকে ঘিরে নিরক্ষরেখা থেকে মেরুর দিকে আর মেরু থেকে নিরক্ষরেখার দিকে তাপ আর আর্দ্রতা বয়ে নিয়ে বেড়ায়। আর এগুলোই বিশ্বজুড়ে আবহাওয়ার প্যাটার্ন ঠিক করে? হ্যাঁ, অনেকাংশে। আর এই বড় স্কেলের সার্কুলেশনের মধ্যেই তৈরি হয় ছোট বা মাঝারি স্কেলের গোলযোগগুলো, মানে ঝড়, ঘূর্ণিঝড় ইত্যাদি। আর এই গোলযোগগুলোর তো অনেক রকম ভেদ আছে, তাই না? অবশ্যই। আমাদের এখানে যেমন কালবৈশাখী হয়, ভয়ঙ্কর বজ্রঝড়। আবার সমুদ্র থেকে উঠে আসে উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড়। যেগুলোকে আমরা সাইক্লোন বলি, আটলান্টিকে হারিকেন, প্রশান্ত মহাসাগরের টাইফুন। হ্যাঁ, একই জিনিস, শুধু আঞ্চলিক নাম আলাদা। এগুলো অমচং শক্তিশালী হতে পারে। এছাড়া আছে টর্নেডো, খুব বিধ্বংসী, যদিও এলাকাটা ছোট হয়। শীতপ্রধান দেশে হয় বরফঝড় বা ব্লিজার্ড। মৌসুমি বায়ুর অনিয়মিত আচরণ, যেমন হঠাৎ খুব বেশি বৃষ্টি বা লম্বা সময় ধরে খরা, এটাও কি গোলযোগের মধ্যে পড়ে? অবশ্যই। মৌসুমী বায়ু নিজেই একটা বিশাল স্কেলের বায়ু প্রবাহ সিস্টেম। তার স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটলে সেটাও এক ধরনের গোলযোগ, এবং এর প্রভাব খুব ব্যাপক হতে পারে। একটা সূত্রে দেখলাম বৃহস্পতি গ্রহের গ্রেট রেড স্পট নাকি ৩০০ বছরেরও বেশি সময় ধরে চলা একটা ঝড়, ভাবা যায়? হ্যাঁ, অ্যাটমসফেরিক ডিস্টারবেন্স কিন্তু শুধু পৃথিবীতেই নয়, গ্যাস জায়ান্ট গ্রহগুলোতে আরও অনেক বড় স্কেলে দেখা যায়। পৃথিবীতে এই গোলযোগগুলোর প্রভাব তো আমরা প্রায়ই দেখি। কতটা মারাত্মক হতে পারে? প্রভাব অত্যন্ত মারাত্মক। প্রথমত, প্রাকৃতিক ক্ষতিগ্রস্ত। গাছপালা ভাঙে, ফসল নষ্ট হয়, ঘরবাড়ি ভেঙে যায়। দ্বিতীয়ত, মানবিক বিপর্যয়। মানুষের মৃত্যু ঘটে, অনেকে আহত হন, ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়েন। আর অর্থনৈতিক প্রভাব? ব্যাপক। কৃষি তো বটেই, শিল্প, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা সবকিছু ব্যাহত হয়। একটা বড় ঘূর্ণিঝড়ের পর স্বাভাবিক অবস্থায় ফিরতে অনেক সময় আর অর্থ লেগে যায়। পরিবেশের ওপরও তো প্রভাব পড়ে। হ্যাঁ, যেমন ধরুন, উপকূলীয় এলাকায় ভূমিক্ষয় বাড়ে। সমুদ্রে জলোচ্ছ্বাসের ফলে লবণাক্ত পানি ঢুকে চাষের জমি নষ্ট করে দেয়। বন্যপ্রাণীর বাসস্থান নষ্ট হয়। এই সব মারাত্মক প্রভাবের কারণেই তো আবহাওয়ার পূর্বাভাস এত জরুরি, তাই না? একদম। বিজ্ঞান আর প্রযুক্তি ব্যবহার করে যদি আগে থেকে একটু আঁচ করা যায় যে কোথায়, কখন, কেমন ঝড় হতে পারে, তাহলে জীবন ও সম্পদ বাঁচানোর জন্য প্রস্তুতি নেওয়া যায়, মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া যায়। কিন্তু আমরা তো দেখি পূর্বাভাস সবসময় মেলে না, কেন? কারণ বায়ুমণ্ডল একটা অত্যন্ত জটিল আর ক্যাওটিক সিস্টেম। মানে এর মধ্যেকার চলকগুলো এত বেশি আর একে অপরের উপর এমনভাবে নির্ভরশীল যে ছোট একটা পরিবর্তনও পরে গিয়ে বড় পার্থক্য তৈরি করতে পারে। তাই নিখুঁত পূর্বাভাস দেওয়া খুব কঠিন। তবে হ্যাঁ, বিজ্ঞান অনেক এগিয়েছে। আগের চেয়ে অনেক ভালো পূর্বাভাস এখন দেওয়া সম্ভব। আর এখন তো জলবায়ু পরিবর্তনের কথাও খুব বেশি করে আসছে। এর সাথে এই গোলযোগগুলোর কি কোনো সম্পর্ক আছে? বিজ্ঞানীরা তো সেটাই বলছেন। মানে পৃথিবী গরম হওয়ার ফলে সমুদ্রে বেশি শক্তি জমা হচ্ছে, বায়ুমণ্ডলের আচরণ পাল্টাচ্ছে। এর ফলে আশঙ্কা করা হচ্ছে যে এই চরম আবহাওয়ার ঘটনাগুলো, মানে তীব্র ঘূর্ণিঝড়, অতিবৃষ্টির ফলে বন্যা, আবার অন্যদিকে তীব্র খরা, এগুলো হয়তো আরও ঘন ঘন ঘটবে। আর ঘটলে সেগুলোর তীব্রতাও বেশি হবে। তার মানে ঝুঁকিও আরও বাড়ছে। হ্যাঁ, ঝুঁকি বাড়ছে। আর তাই আমাদের খাপ খাইয়ে নেওয়ার বা অভিযোজনের উপর আরও বেশি জোর দিতে হচ্ছে। অভিযোজন মানে? মানে হলো এই পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে চলার ব্যবস্থা করা। যেমন বন্যাপ্রবণ এলাকায় আরও উন্নত বাঁধ বা আশ্রয়কেন্দ্র তৈরি করা, খরাপ্রবণ এলাকায় জল সংরক্ষণের ব্যবস্থা বা খরা সহনশীল ফসলের চাষ করা। উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ লাগানো বা সমুদ্র প্রাচীর তৈরি করা, এগুলো কি অভিযোজন? অবশ্যই। ম্যানগ্রোভ প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। আর খুব গুরুত্বপূর্ণ হল প্রারম্ভিক সতর্কতা ব্যবস্থা বা আর্লি ওয়ার্নিং সিস্টেমকে আরও উন্নত করা, যাতে দুর্যোগ আসার আগেই মানুষ খবর পায় এবং প্রস্তুতি নিতে পারে। এই পুরো জলবায়ু বিজ্ঞান, বিশেষ করে উষ্ণায়ন নিয়ে কি কোনো বিতর্কও আছে? আমাদের হাতে যে মতামত প্রতিবেদনটা আছে সেখানে সেরকম একটা ইঙ্গিত দেখলাম। মাইকেল ম্যানের হকিস্টিক গ্রাফ বা ক্লাইমেট গেট ইমেল স্ক্যান্ডেলের কথা বলা হয়েছে। হ্যাঁ, প্রতিবেদনটিতে ওই প্রসঙ্গগুলো এসেছে। সেখানে বলা হয়েছে যে এই বিষয়গুলো সামনে এনে একটা বিতর্ক তৈরির চেষ্টা করা হয়েছিল, কিন্তু পরে বিভিন্ন বৈজ্ঞানিক তদন্তে মূল গবেষকদের কাজে কোনো ডেটা জালিয়াতি বা উদ্দেশ্যপ্রণোদিত ভুল খুঁজে পাওয়া যায়নি।
তাহলে বিতর্কটা কেন? প্রতিবেদনটিতে একটা অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে যে জীবাশ্ম জ্বালানি শিল্পের সাথে যুক্ত কিছু সংস্থা বা ব্যক্তি এই বিষয়ে মানুষের মনে সন্দেহ বা বিভ্রান্তি তৈরির জন্য প্রচারণায় অর্থায়ন করেছে। এর উদ্দেশ্য ছিল হয়তো জলবায়ু পরিবর্তন রোধে সরকারি নীতি গ্রহণকে বিলম্বিত করা বা বাধা দেওয়া। তার মানে বিজ্ঞানীদের মধ্যে কোনো দ্বিমত নেই? না, বিষয়টা ঠিক তা নয়। বিজ্ঞানের সবসময়ই সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা সমালোচনা চলতে থাকে, কিন্তু পৃথিবীর গড় তাপমাত্রা যে বাড়ছে এবং এর পেছনে মানুষের কর্মকাণ্ড, বিশেষ করে গ্রিনহাউস গ্যাস নির্গমনের যে একটা বড় ভূমিকা আছে, এই বিষয়ে বিজ্ঞানীদের মধ্যে একটা বিরাট ঐক্যমত বা কনসেনসাস রয়েছে। ওই প্রতিবেদনেও সেটাই বলা হয়েছে। আচ্ছা, পরিষ্কার হলো বিষয়টা। তাহলে আমরা যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে আনি, আবহাওয়া হলো ক্ষণিকের ব্যাপার, আর জলবায়ু হলো দীর্ঘ সময়ের গড় চরিত্র। হ্যাঁ, আর এই জলবায়ুকে নিয়ন্ত্রণ করে অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, বায়ু প্রবাহের মতো অনেকগুলো প্রাকৃতিক শক্তি। ঠিক। আর এই প্রাকৃতিক সিস্টেমের মধ্যেই তাপমাত্রা আর চাপের পার্থক্যের কারণে আর পৃথিবীর ঘূর্ণনের ফলে তৈরি হয় নানা ধরনের বায়ুমণ্ডলীয় গোলযোগ, ঝড়, ঘূর্ণিঝড় ইত্যাদি। যার প্রভাব হতে পারে মারাত্মক। আর বিজ্ঞান আমাদের এই গোলযোগগুলো বুঝতে আর পূর্বাভাস দিতে সাহায্য করছে, যা জীবন ও সম্পদ রক্ষার জন্য অপরিহার্য, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের এই সময়ে। একদম। আর এই পূর্বাভাস ব্যবস্থা আর অভিযোজনের কৌশলগুলো আরও উন্নত করাটা এখন খুব জরুরি হয়ে পড়েছে। তাহলে সব মিলিয়ে আমরা এই জটিল বায়ুমণ্ডলীয় প্রক্রিয়াগুলো সম্পর্কে একটা ধারণা পেলাম। হ্যাঁ, তবে শুধু ধারণা পাওয়াই যথেষ্ট নয়। আমার মনে হয় এখন আমাদের সবার ভাবা দরকার যে এই যে জ্ঞান আমরা অর্জন করছি, এই যে উন্নত পূর্বাভাস ব্যবস্থা তৈরি হচ্ছে, এগুলোকে কাজে লাগিয়ে আমরা একেবারে স্থানীয় পর্যায়ে, মানে আমাদের নিজেদের পাড়ায়, গ্রামে বা শহরে আসন্ন প্রাকৃতিক দুর্যোগ বা গোলযোগের জন্য কিভাবে আরও ভালোভাবে প্রস্তুত হতে পারি। ঠিক, কিভাবে আমরা আরও দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তুলতে পারি। এইটাই। এই প্রায়োগিক দিকটা নিয়ে ভাবা এবং কাজ করাটাই হয়তো এখনকার সবচেয়ে বড়